আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এখন আসলে কী চলছে? দৈনিক জনকণ্ঠ এক সময় খুব বড় একটা এবং খুব জনপ্রিয় একটা পত্রিকা ছিল এবং এই পত্রিকার সঙ্গে আমার কিছু স্মৃতিও আছে। স্মৃতিটা বলছি এই কারণে যে এই পত্রিকাটা প্রকাশিত হয় 1993 সালে। প্রকাশেরও আগে আমি পত্রিকায় যুক্ত হই এবং তখন যুক্ত হওয়ার পর প্রকাশ হলো, তারপরে দীর্ঘ টানা 12 বছর আমি জনকণ্ঠে কাজ করেছি। ওই সময় জনকণ্ঠ দেশের প্রকাশনার দিক দিয়ে, জনপ্রিয়তার দিক দিয়ে, প্রচার সংখ্যার দিক দিয়ে শীর্ষস্থানীয় পত্রিকা ছিল। সংবাদপত্রের সার্কুলেশনের দিক দিয়ে কোনটা সর্বোচ্চ, এটা নিয়ে নানা বিতর্ক আছে। সেই বিতর্কে যদি আমরা নাও যাই, তারপরে আমি যতটুকু জানি এটা প্রথম 2-3টা পত্রিকার মধ্যে ছিল। এখন তারপর জনকণ্ঠের ভূমিকা কি হয়েছে না হয়েছে এটা নিয়ে নানা বিতর্ক আছে। জনকণ্ঠকে ব্যঙ্গ করে অনেকে জঘন্য কণ্ঠ বলেছে, এটা গত সরকারের আমলে আমি এরকম শুনেছি। সেই শুনে যে আমি খুব আমি যে আহত হয়েছি তা না, যার যা কর্ম তার সে প্রাপ্যটা হবেই। আমার সঙ্গে জনকণ্ঠের বিদায় পর্বটাও যে খুব মধুর ছিল তা নয়। আমি কিন্তু জনকণ্ঠ ছাড়িনি, জনকণ্ঠ আমাকে ছাড়িয়ে দিয়েছিল, আমাকে টার্মিনেট করা হয়েছিল। হয়তো জনকণ্ঠের পলিসির সঙ্গে আমার কর্মকাণ্ড মেলেনি অথবা অন্য কিছু হতে পারে, তারা আমাকে টার্মিনেট করেছিল। কেন টার্মিনেট করেছিল সে কারণটা পর্যন্ত তারা আমাকে জানায়নি। এগুলো খুবই একজন কর্মী হিসাবে, একজন পেশাদার সাংবাদিক হিসাবে আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল। অনেকে এটা নিয়ে বলে যে আপনি তো জনকণ্ঠেরই প্রোডাকশন বলে, আমার কিছু বলার নেই। কারণটা হলো এই জনকণ্ঠে 12 বছর ছিলাম, আমি অনেক কিছু শিখেছি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমি জনকণ্ঠ ছেড়েছি 2004 সালে। জনকণ্ঠ ছেড়ে আমি কোথায় গেলাম? আমি গিয়েছি দৈনিক আমার দেশে। দৈনিক আমার দেশ তখনও বের হয়নি। দৈনিক আমার দেশকে বের করার ক্ষেত্রে যে কয়জন লোক ভূমিকা রেখেছিল পত্রিকাটা বের হওয়ার আগে থেকেই, তাদের মধ্যেও আমি একজন ছিলাম। আমার দেশে কাজ করেছি, আমার দেশ ছেড়ে গেছি যায় দিনে, যায় দিন ছেড়ে এসেছি বাংলা ভিশন টেলিভিশনে। কাজেই আমাকে যদি একজন আমাকে লিখেছিল আপনি তো জনকণ্ঠের মাল, তা আমি যদি জনকণ্ঠের মাল হই তাহলে তো আমি আমার দেশেরও মাল, তাহলে তো আমি যায় দিনেরও মাল, তাহলে তো আমি বাংলা ভিশনেরও মাল। কাজেই পেশাদার সাংবাদিককে তার প্রতিষ্ঠান দিয়ে আসলে ট্যাগ লাগানো ঠিক না। তবে আমাদের এখানে ট্যাগ লাগানোটা একটা এখন একটা খুব পপুলার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাউকে ট্যাগ লাগাতে পারলে সবাই খুব আনন্দ পায়। তো আমাকেও নানাভাবে ট্যাগ লাগায়, কিছু যায় আসে না এতে। আমার এত বছর যখন আসে যায় নাই, এখন আসে যায় না। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, জনকণ্ঠ আসলে হয়েছিলটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা 2-3টা ভাষ্য কিন্তু পাচ্ছি। জনকণ্ঠের মালিকের যে ভাষ্য সেটা হলো যে ওনার ওখানে উনি কিছু লোককে নিয়োগ করেছিলেন, আমি যেটা বুঝি আর কি, আমার ওনার কথা থেকে নানাভাবে, উনি তো ওনার কথাই বলবেন। আমি যতটুকু বুঝেছি যে 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্টের পর জনকণ্ঠ এর আগ পর্যন্ত, 5ই আগস্টের আগ পর্যন্ত পরিপূর্ণভাবে হাসিনা সরকারকে সাপোর্ট দিয়ে গেছে। বিনিময়ে তারা লোন টোন পেয়েছে, অনেক কিছু করেছে। বিপুল কোটি কোটি টাকা লোন পেলেও তারা কিন্তু কর্মচারীদের, যারা নাকি কর্মচারী ছিল, শ্রমিক, প্রেসও আছে ওদের, প্রেসের শ্রমিক ছিল, সাংবাদিক ছিল, এদের বেতন কিন্তু তারা নিয়মিত বকেয়া রাখত। 1 বছর পর্যন্ত বকেয়া, 14 মাস পর্যন্ত একবার বকেয়া হয়ে গিয়েছিল আমি জানি। তো ঠিকঠাক মতো বেতনটা তো দিত না। তাদের ব্যবহার, আচার আচরণও যথেষ্ট খারাপ ছিল। অনেক সময় সাংবাদিককে তারা মানুষ পর্যন্ত মনে করতো না। আতিকুল্লাহ খান মাসুদ মারা গিয়েছেন কোভিডের সময়, তারপর তার স্ত্রী এটা সম্পাদক হয়েছেন। উনি কীভাবে সম্পাদক হলেন এটাও আমি বুঝলাম না। উনি তো জীবনে কোনোদিন সাংবাদিকতা করেননি। এখন স্বামী স্ত্রী হিসেবে উনি সম্পাদক হয়ে গেছেন, মালিক হতে পারতেন, সম্পাদক কী করে হলেন? এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে এবং এগুলো থাকবে। আমার সঙ্গে যারা কলিগ ছিলেন, আমার সমসাময়িক, তাদের অনেকে এখানে লক্ষ লক্ষ টাকা পান বকেয়া, একটা টাকাও দেওয়া হয়নি। এগুলি জনকণ্ঠের বিরুদ্ধে বড় অভিযোগ। এবং সত্যি কথা বলতে গিয়ে আমি নিজেও টাকা পাই এখন। আমি জনকণ্ঠ থেকে চলে আসার পর আমি যে টাকাগুলি পেতাম, পাওয়ার কথা, আমার বকেয়া যেগুলি ছিল লেনদেনের, তার কিছু টাকা দেওয়া হয়েছিল, কিছু টাকা বকেয়া ছিল।
এখনও অনেক টাকা আমি পাই ওদের কাছে, আমার জন্য অনেক টাকা, তাদের জন্য অল্প টাকা, কিন্তু তারা দিচ্ছে না, দেয়নি। পরে আমি রাগ করে যাই উনি। তো জনকণ্ঠ তার কর্মীদের সঙ্গে এ ধরনের আচরণই সবসময় করে এসেছে। এটাকে আমি নিজে খুবই অপছন্দ করতাম। আমি এটা নিয়ে পরবর্তী সময় নানা রকম লেখাও লিখেছি। 5ই আগস্টের পর গত বছরের জনকণ্ঠ মালিক দেখেছে যে আগে তো আমরা আওয়ামী লীগেরকে সাপোর্ট করেছি, এখন এটাকে কীভাবে ম্যানেজ করা যায়, কাজে ওরা নানা ধরনের লোককে এখানে যুক্ত করেছে। এই লোক যুক্ত করার কাজটা সম্ভবত ওনারা দিয়েছিলেন মেজর আফিজ নামে এক লোককে। এই মেজর আফিজ সাহেবটাকে, উনি এক বিখ্যাত ব্যক্তি। উনি পুরো হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে উনি ডিজিএফআই এর একজন মেজর ছিলেন। এবং ওই সময় ডিজিএফআই কী করেছে আপনারা সবাই জানেন। এবং ওখানে ডিজিএফআই বসে বসে উনি বিভিন্ন পত্রিকার সম্পাদক অথবা যারা নাকি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদেরকে ফোন দিতেন, এভাবে করেন, ওভাবে করেন, ওভাবে করেন। এই হলো মেজর আফিজ। আমাকেও সে একবার দুইবার ফোন দিয়েছিল। আমি তখন বাংলা ট্রিবিউনে হেড অফ নিউজ ছিলাম। কফি খাওয়ার দাওয়াত দিতেন এই ভদ্রলোক। এবং পুরো সময়টা হাসিনা সরকারকে সার্ভ করার পর এক পর্যায়ে উনি এসে চাকরি ছেড়ে, অথবা তার চাকরি শেষ হয়ে গেছে সম্ভবত, আমি বলতে পারবো না, উনি দৈনিক বাংলার দায়িত্ব নিলেন। নতুন করে দৈনিক বাংলা প্রকাশিত হয়েছিল, তার ওখানে গিয়ে উনি যে বিরাটটা কেউ কাটা হয়ে গেলেন। 5ই আগস্টের পর উনি এসে যুক্ত হলেন, জনকণ্ঠের উপর ভর করলেন উনি। এবং আমি যতটুকু দেখলাম এখানে উনি হলেন সব কিছু মাস্টার মাইন্ড উনি ছিলেন, যদ্দূর আমার ধারণা। উনি এনসিপির থেকে শিশির নামে এক লোককে নিয়ে আসলেন। তারপরে আরও কিছু লোক এখানে যোগ দিল। তারা মিলেই কিন্তু এই সবচেয়ে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো এরাই ঘটিয়েছিল। আমি এই ব্যাপারে বিবিসির একটা নিউজ দেখলাম, সেখানে জনকণ্ঠের মালিক এবং সম্পাদক শামীমা এ খান উনি কিন্তু একদম অভিযোগ করেছেন যে শনিবার রাতে ষড়যন্ত্র করে জনকণ্ঠ ভবনে মব সৃষ্টি করে অবৈধভাবে দখল করা হয়েছে, এই অভিযোগ উনি করেছেন। এবং এই জন্য উনি দায়ী করেছেন কার বিরুদ্ধে অভিযোগ করেছেন, যে চিফ অপারেটিং অফিসার যিনি আছেন অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও পত্রিকাটির প্ল্যানিং অ্যাডভাইজার জয়নাল আবেদিন শিশির, এছাড়াও বিএনপি ও জামাতপন্থী কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন। এখন এটা তো তার অভিযোগ। এই পক্ষে যারা আছেন, যেমন জয়নাল আবেদিন শিশির যিনি এনসিপির এক যুগ্ম আহ্বায়ক, কিন্তু তিনি বলতেছেন, তার বক্তব্য শুনেন, উনি বিবিসিকে কী বলেছেন, উনি বলেছেন দখলের অভিযোগ আওয়ামী লীগ ও ভারতীয় গোয়েন্দা সংস্থার ভাষ্য। মানে ওনারা জবরদখল যে করছে এটা নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের ভাষ্য। আমরা এখানে মালিকানা ও প্রকাশনায় নেই, পরিচালনার জন্য শুধু একটা বোর্ড করেছি, কর্মরত সব সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হলো শিশিরের বক্তব্য। এবং উনি কিন্তু এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক। এখন ওনারা মালিকানা নেন নাই, কিন্তু সম্পাদককে সরিয়ে দিলেন, তাহলে কী হিসেবে, কোন এখতিয়ারে? এবং এটা একদম, এবং তারা মালিকের সম্পাদক যিনি আছেন শামীমা এখান, উনি মালিক, ওনার ফ্যামিলি মালিক। এটা তো ওনারা এখন টাকা দিবেন কিভাবে? আপনি টাকা পাবেন কোথায়? পত্রিকা প্রকাশ কীভাবে করবেন? আপনি তো ফ্যাসিবাদ হটিয়েছেন। এখন ওনারা যদি টাকা না দেন, যদি পত্রিকা প্রকাশ করতে আপনি না পারেন, তাহলে যারা এখানে আছে তারা তো বেতন আরও পাবে না। এই বিষয়গুলো আপনি কীভাবে সমাধান করবেন? পরিষ্কার কথা, শিশির সাহেব যেটাই বলুন, আসলে পরিষ্কার কথা, তারা পত্রিকাটাকে জবরদখল করেছেন। এটাই রিয়েলিটি। এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি অত ডিটেল অতটা তখন জানতাম না। আমি আজকে সকালে, গতকালকে সকালে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। আমি কেবল বলেছিলাম কী কী ঘটছে, আমি ডিটেল জানি না। আমি বলেছিলাম যে আমি দেখলাম যে জনকণ্ঠের প্রিন্টার লাইন চেঞ্জ হয়ে গেছে, সেখানে পত্রিকার সম্পাদকের নাম নাই। সম্পাদকের নাম ছাড়া পত্রিকা বের হয় নাকি? এটা হয়। সম্পাদকের তো একটা মিনিমাম ফরম্যাট আছে, এটা কোন ফরম্যাটে পড়লে আমি বুঝতে পারলাম না। সম্পাদকের নাম নাই, তাহলে পরিচালনা পর্ষদ আছে, তাদেরও নাম নাই। এরপর ওরা পরিচালক মণ্ডলী চালাচ্ছে। তো এইভাবে তো হয় না ভাই। তারপরে তারা আমি এইগুলো যাও কেন, আমি ওই কথাগুলি লিখেছি। লিখার পর আমি কি রিয়াকশন পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু সামান্য ছোট করে আমি একটু শেয়ার করতে চাই। আমি কেন করতে চাই সেটাও বলি, যে ওখানে অনেক ধরনের রিয়াকশন এসেছে। সবাই আমাকে দালাল বলেছে জনকণ্ঠের মধ্যে আমি কৃতজ্ঞতা দেখাচ্ছি, আমি জঘন্য কণ্ঠের একদিন প্রোডাকশন, এগুলো অনেক কিছু।
ভাই কৃতজ্ঞতা কিছু নাই। জনকণ্ঠের বর্তমান মালিকদের কাউকে আমি চিনি না, কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ওদের কাছে আমি এখনও টাকা পাই, কাজে ওদেরকে ভালোবাসার কোনো কারণ নাই। আমি কেবল একটা কথা বলেছি, সেই কথাটা হলো যদি আপনাদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে, এর আগের দিন 20 জনের নাকি চাকরি গেছে, চাকরি যায়, চাকরি তো আমারও গেছে, বাট চাকরি তো তারা আমাদেরকে যে মালিক পক্ষের যে শর্তগুলো আছে, আমি যখন চাকরি নিয়েছি, যখন আপনারাও চাকরি নিয়েছেন, সেখানে শর্ত আছে কিন্তু যে কী কী পরিস্থিতিতে চাকরি যেতে পারে। জনকণ্ঠের একটা নিয়ম তখনও ছিল, এখন আছে কিনা আমি জানি না, আমি যতদূর জানি এখনও আছে। সেটা হলো ওরা 1 বছর অবক্ষাদিন রাখে। অবক্ষাদিন মানে আপনাকে তারা টেস্ট করবে, দেখবে। তো 1 বছর পরে, 1 বছরের মধ্যে যে কোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই আপনাকে চাকরি থেকে বাদ দিতে পারে। যে লোকগুলি চাকরি গিয়েছিল এরা প্রায় সবাই সেই লাইনের লোক। আজকে যারা আন্দোলন করছেন তাদের সবারই নিয়োগ হয়েছে গত বছরের 5ই আগস্টের পরে, মানে কারোরই 1 বছর হয়নি। কাজেই আইনের কোনো ব্যত্যয় না ঘটিয়েই তারা আপনাকে চাকরি খেয়ে দিতে পারেন। বিষয়টা অমানবিক, কিন্তু আইন অনুযায়ী তারা এটা পারেন। আপনাকে নোটিশও দিতে হবে না। যে জিনিসটা নাকি আমার এই স্ট্যাটাসে ইসরাফিল ফরাজি নামে একজন লিখেছেন, আমি তার নাম শুনেছি, তার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি। উনি বলেছেন ওই যে 6 জনের যে সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়েছে, উনি তার একজন সদস্য। এবং উনি আমাকে বলেছেন যে পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি। আপনি আমাকে লিখেছেন, আপনি দীর্ঘদিন জনকণ্ঠে ছিলেন, জনকণ্ঠে যতগুলি প্রতিষ্ঠান ছিল সব চালু আছে, সকাল থেকে অফিসে ও সবাই অফিস করছে, আপনি ভিজিট করতে পারেন। এবং তারপরে উনি একটা ওনার ফেসবুক স্ট্যাটাসের লিঙ্ক আমাকে দিয়েছেন দেখার জন্য। আমি এই ফরাজি সাহেবের ফেসবুক স্ট্যাটাসটা দেখার চেষ্টা করেছি। উনি একটা জায়গায় লিখেছেন এখানে যে আমি যুগান্তর ছেড়ে জনকণ্ঠে আসি, এর পেছনে একটা লক্ষ্য ছিল যেভাবেই হোক ফ্যাসিবাদ মুক্ত করে জনকণ্ঠে জনগণের কাছে নিয়ে যাওয়া। মানে উনি আসলে এই লক্ষ্যটা নিয়ে আসছেন। এখানে সাংবাদিকতা করতে আসেন নাই, চাকরি করতে আসেন নাই, উনি লক্ষ্য নিয়ে আসছেন যে উনি জনকণ্ঠকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। কে ফ্যাসিবাদ? উনারা যাকে মনে করেন ফ্যাসিবাদ, সে ফ্যাসিবাদ। শামীমা এ খান আওয়ামী লীগের দোষর হতেই পারে, এই জন্য তার শাস্তি হতেই পারে, তার বিরুদ্ধে মামলা করেন, আওয়ামী লীগের দোষর হিসেবে মামলা করেন, কোনো সমস্যা তো নাই। জনকণ্ঠের উনি যেভাবে পরিচালনা করছেন তাতে যদি কোনো সমস্যা হয়, যদি সেটা অনৈতিক হয়, বেআইনি হয়, তার বিরুদ্ধে মামলা করেন, কোনো সমস্যা তো নাই। বাট ফ্যাসিবাদ মুক্ত করা এটা কোন পদ্ধতি হলো যে তাকে আপনি অবাঞ্ছিত ঘোষণা করে দিলেন, তাকে জনকণ্ঠে ঢুকতে দিবেন না? এটা কেমন হলো ভাই? এটা তো সাংবাদিকের কাজ না। আপনি তো সাংবাদিক, এটা কি সাংবাদিকের কাজ? আমি এই জিনিসটা কিন্তু আসলে বুঝতে পারি না। যাই হোক, তারপরে উনি এক জায়গায় লিখেছেন যে গত পরশু সকাল থেকে যখন জনকণ্ঠের সম্পাদকের ছেলে জিসাল এ খান প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান 2 আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাসব্যাপী শোক দিবস পালন করতে চাইল, তখনই আমরা এর বিরোধিতা করি। হ্যাঁ, এই বিরোধিতা আপনারা সঠিক করেছেন, আপনারা করতেই পারেন সেখানে। কিন্তু ওখানে যে মানে আপনার কিছু জিনিস কালো করাটা সাদা করা, এই যে বিতর্কটা, এই বিতর্কটা কিন্তু আমি শামীমা এ খান মানে যে সম্পাদক, তার কাছ থেকে অন্য ভার্সন শুনেছি। যে কথাটা আপনারা বলেছেন উনি ওনার উল্টাটা বলেছেন। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমি জানি না। আমার এই স্ট্যাটাসের মধ্যে আমি আরও কিছু জিনিস পড়ে শোনাই আপনাদেরকে। আমার এই স্ট্যাটাসের মধ্যে আমাদের কয়েকজন পুরনো কলিগ কমেন্ট করেছেন। সেই কমেন্টের মধ্যে একজন লিখেছেন মিস্টার সজল আশফাক শিকদার। উনি আসলে ডাক্তার সজল আশফাক আমার খুব পছন্দের লোক। উনি এখানে দীর্ঘদিন হেলথ পাতাটা দেখতেন এবং খুব ভালো করতেন। উনি আবার ছড়াও লেখেন, ভালো ছড়া লেখেন এবং হেলথ বিষয়ক অনেক লেখালেখি উনি করেন। ওনার অনেক বইপত্র আছে। উনি এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন, ওখানে থাকেন। তিনি লিখেছেন, ভাই জনকণ্ঠের কাছে বেশ কিছু টাকা পাই। একটা ভিডিওতে দেখলাম জিসান আঙ্কেল এক কর্মচারীকে চর মেরে মেঝেতে শুয়ে ফেলেছে। কিছু কি করা যাবে ভাই? মানে উনি বলতে যাচ্ছেন উনি অনেক টাকা পান, আসলেও পান, আমি জানি। এবং উনি একটা ভিডিওতে দেখেছেন যে সম্পাদকের ছেলে যে একজন কর্মচারীকে চর মেরে, অন্যায়। এইভাবে চর মারতে পারেন না, টাকা না দেওয়া এটাও অন্যায়। এর বিরুদ্ধে আমি মনে করি অনেক আমাদের কলিগ যারা ছিলেন অনেকে অলরেডি লেবার কোর্টে মামলাও করেছেন। সেই মামলাগুলো একটা হেস্তনেস্ত হওয়া উচিত। আপনি কেন শ্রমিকের টাকা মারবেন ভাই? মারতে পারেন না।
মহসিন কবির একজন লিখেছেন, সাংবাদিকদের চাকরিচ্যুত করলো সেটা আপনার লেখায় নাই, অথচ মালিকের স্বেচ্ছাচারিতার পক্ষে সাফাই গেলেন। আমি মহসিন কবির জিনিসটা বলেছি যে আমার সেই স্ট্যাটাসটা আপনার পড়ে দেখবেন। আমি কারোর পক্ষে সাফাই গাইনি, আমি কারোর পক্ষে সাফাই গাইনি, আমি কেবল বিষয়টা কি জানতে চেয়েছি এবং জানতে যে যা পেয়েছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। শান্তা মারিয়া, উনি আমার কলিগ ছিলেন, উনি লিখেছেন, জনকণ্ঠের কাছে আমি 10 লাখ টাকা পাই, আপনি যদি কিছু লেখেন তাহলে এটাও উল্লেখ করবেন প্লিজ। শুধু আমি নই, আরও অনেকেই জনকণ্ঠের কাছে টাকা পায়। টাকাগুলি জনকণ্ঠ কর্তৃপক্ষে দেওয়া উচিত এবং এই জন্য সবাই মিলে জনকণ্ঠের কাছে বলা উচিত, বর্তমান যারা পরিচালনা বোর্ড আছে, এই পরিচালনা বোর্ডকে এদের টাকাগুলি দিবেন, যদি দেন তাহলে খুব ভালো হয়, এরা টাকাগুলি পেয়ে গেলো। কিন্তু প্রশ্ন হচ্ছে দেবেন কোত্থেকে? টাকা কি আছে? জনকণ্ঠের উপর আপনারা যে জনকণ্ঠটা দখল করলেন, দখলই করলেন আমি বলবো, আপনারা নিজেরা যে যাই বলেন না কেন, আপনারা কি জনকণ্ঠের দায় দেনা এবং দায়িত্ব সহ দখল করেছেন? জনকণ্ঠের যারা কর্মচারী, যারা জনকণ্ঠের কাছে লক্ষ লক্ষ টাকা পায়, সেই টাকাগুলিকে আপনারা দেওয়ার দায়িত্ব নিয়েছেন? যদি নিয়ে থাকেন মহান কাজ করেছেন, কিন্তু সেটাকে আপনারা দিতে পারবেন? ভাই, জনকণ্ঠ একটা মরা হাতি, জাস্ট একটা মরা হাতি। এই মরা হাতি বয়েও নেওয়া যায় না, নিজেও চলতে পারে না। এটা নিয়ে আপনি কি করবেন? ওই ভবন বিক্রি করলেও তার বকেয়া শোধ করতে পারবেন না আপনারা। ওই ভবন যদি অনেক বড় ভবন একটা আছে, ওটা যদি বিক্রিও করেন তাহলে বকেয়া শোধ করতে পারবেন না। আমি মনে করি সরকারের উচিত হবে জনকণ্ঠে একজন অ্যাডমিনিস্ট্রেটর বসানো। সেটা এই কারণে না, সেটা হলো জনকণ্ঠের কাছে যে অনেক লোক অনেক টাকা পায়, অনেক কর্মচারী, অনেক সাংবাদিক যারা জনকণ্ঠের কাছে লক্ষ লক্ষ টাকা পায়, সেই টাকাটা যারা তাদের এটা কষ্টের টাকা, কিন্তু রক্তকে ঘাম করার যে টাকা, সেই টাকাটা তাদের কাছ থেকে আদায় করে এদেরকে দেওয়ার জন্য ওখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর বসানো উচিত। এই বিপ্লবী পরিষদটা, এই বিপ্লবী পরিষদে যে সমস্ত লোকের নাম দেখতেছি, এদের অনেককে আমি ধান্দাবাজ বলে মনে করি। এদের বিপ্লবী পরিষদ মাইন্ড করতে পারেন, কিন্তু তাদের সম্পর্কে যতটুকু খবর নিয়েছি খুব ভালো কোনো খবর না। এখানে জামায়াতের লোক আছে, বিএনপির লোক আছে, এনসিপির লোক আছেন, ওনারা আছেন, আর সবার মাথার উপরে আছেন ওই মেজর আফিজ। মেজর আফিজ যাদের সঙ্গে আছেন, মেজর আফিজে যারা ইয়ার দোস্ত, তাদের নিয়ে আমার কোনো শ্রদ্ধাবোধ নাই ভাই। মেজর আফিজকে আমি চিনি, তার মতো চিহ্নিত ফ্যাসিবাদের দালাল যদি আপনাদের প্রিয়জন হতে পারে, তাহলে আপনাদের কি অবস্থা এটা আমার বোঝা হয়ে গেছে। আমার এই কথায় হয়তো অনেকে অসন্তুষ্ট হবেন, অনেকে বিরক্ত হবেন, দুঃখিত হবেন, হতে পারেন ভাই, বাট এটাই রিয়েলিটি। প্রিয় দর্শক, জনকণ্ঠ নিয়ে কিছুটা বলতে চেয়েছিলাম, কারণ আমি ফেসবুকে বলেছিলাম আজকে কিছু বলবো। আমার অল্প কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু অনেক বলা হয়ে গেল, বেশ লম্বা হয়ে গেল। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শেষে বলে এটুকুই বলতে চাই, জনকণ্ঠের উপর সরকারকে আমি বলবো, জনকণ্ঠ মালিকের সঙ্গে বসে এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর বসান। জনকণ্ঠের কি কি প্রপার্টি কোথায় কোথায় আছে সেগুলো সংগ্রহ করে বিক্রি করে যারা যারা জনকণ্ঠের কাছে টাকা পায়, পয়সা পায়, যে সমস্ত সাংবাদিকরা, কর্মীরা, কর্মচারীরা, সকলের বকেয়া পরিশোধ করুন। আর এই যে যারা বোর্ড আছে, যারা এরা যদি মনে করেন দায়িত্ব নিয়ে তারা দিতে পারবেন, তাও দিন। সদর আশফাক আমেরিকা থেকে চলে আসবে টাকা নেওয়ার জন্য, এবং সে প্লেন ভাড়া দিয়ে এসে টাকা নিয়ে গেলেও তার কিন্তু লাভ হবে। এই যে অনেকে আসবে এরকম, আমিও যাবো টাকা পাওয়ার জন্য। আর তারপর জনকণ্ঠ একটা ঐতিহ্যবাহী পত্রিকা, এটার মালিক একসময় সম্পাদকের পরিষদ একসময় দালালি হয়তো করেছেন, কিন্তু তার মানে এই না একটা পত্রিকাকে বন্ধ করে দিতে হবে। পত্রিকাটাকে বাঁচায় রাখার জন্য যা যা করার তা করা দরকার। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।